যে কেয়ারটেকার যখন এক সময় বোঝে নাই, আস্তে আস্তে ধাক্কা খেয়ে বুঝেছে, তো পিআর ইনশাআল্লাহ এই জাতি এক সময় বুঝবে। বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে, একটা সার্ভে করেছে যে পিআর নিয়ে যে বিতর্ক হচ্ছে, দেখি দেশের কত % জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সেই সার্ভে রিপোর্টও দেখা গেছে যে 71% মানুষ দেশের পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আজব ব্যাপার। তারপরও বলা হচ্ছে যে না, এটা জনগণ হবে না, মানবে না, আমরা পারবো না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় 90টারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়, এবং এই পদ্ধতির মধ্যে আবার 6টা পদ্ধতি আছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও 6টা সিস্টেম আছে, এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল। সব দেশে সবটা প্রযোজ্য হয় না। আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে, যেটা অ্যাপ্লিকেবল হবে, সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে, সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে, যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন, আলোচনা হতে পারে। কিন্তু পিআর বুঝবে না, মানবে না, এটা হয় কি করে? কেয়ারটেকার একসময় এই জাতি বুঝতো না। একটা দল বলতো যে কেয়ারটেকারে আবার কি, নির্দলীয় নিরপেক্ষ, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। এসব বক্তৃতা হয়েছে না এদেশে, যাদের একটু বয়স বেশি, সেই সময় আন্দোলনের কথা। এবং এটা হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, যিনি ডাকসু জিএস ছিলেন, ভাষা সৈনিক ছিলেন। তো উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন, আমাদের এই কেন্দ্রীয় প্রতিনিধি সুরার এক বিরাট অধিবেশনে তিনি প্রস্তাবটা পেশ করেছিলেন। তখনও জাতির উদ্দেশ্যে যখন আমরা এটা, আমাদের নেতৃবৃন্দ যখন এটা পেশ করলেন যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে গেলে, গ্রহণযোগ্য ইলেকশন হতে গেলে এই পদ্ধতি ছাড়া কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না, এটা প্রমাণিত। তখনও অনেক দল এটা মানে নাই। পরে ধীরে ধীরে যখন এটার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হলো, চর্চা হলো, তখন এটা নিয়ে আস্তে আস্তে এক একটা দল, তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম, এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো। এবং শাহাবুদ্দিন সাহেবের যে প্রথম নির্বাচন হলো 91-এ, তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হলো। তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা হলো। দুঃখজনক হলো তারপরে আবার এই কেয়ারটেকার পদ্ধতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই ইতিহাসের দিকে আমি যাবো না, সময় চলে যাবে। যারা দেখলো যে নির্বাচন নিরপেক্ষ হলে নিজেরা ক্ষমতায় ইচ্ছামতো আসা যায় না, রাতে বাক্স ভর্তি করা যায় না, বাক্স নিয়ে দৌড় মারা যায় না, নানান রকম সমস্যা আছে, তো এটা আমাদের অতি নিয়মিত হবে। এটার অনেক ইতিহাস আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জুডিশিয়ারি যখন কিছুটা স্বাধীন হলো, তখন এটাকে কোর্টে গেল, মামলা হলো। সেই মামলায় আমি জামাত ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আমিও বাদী ছিলাম। সেই মামলার শুনানি শেষে আদালতে কেয়ারটেকার পদ্ধতি বহাল রাখা হয়েছে, সেটা এখন আইনে পরিণত হয়েছে। তা আমরা বলেছি যে কেয়ারটেকার যখন এক সময় বোঝে নাই, আস্তে আস্তে ধাক্কা খেয়ে বুঝেছে, তো পিআর ইনশাআল্লাহ এই জাতি এক সময় বুঝবে। আমরা এটাকে নিরপেক্ষ কেন বলেছি? এটার সিস্টেমটা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছে। তো বাংলাদেশের জন্য যে প্রযোজ্য বিধান, 6টা থেকে যে কোনো একটা আমরা চয়েস করতে পারি। এই নির্বাচনে কমন নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি প্রার্থী হবে না, দল প্রার্থী হবে। 10টা দল আছে, তার 10টা প্রতীক আছে, 10টা দল তার বক্তব্য জাতিকে জানাবে, তার মেসেজ দেবে, তার ম্যানিফেস্টো জানাবে। সে যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে, দেশটাকে কিভাবে গড়বে, গোটা জাতিকে সেটা সে ব্রিফ করবে। ভোটাররা তার মধ্যে যেটাকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে। কোন ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয়, নির্বাচনের সহিংসতা, পেশিশক্তি, কালো টাকা, ভোট ডাকাতি, এগুলো কিন্তু তখন আর অতটা হতে পারে না। কারণ আমি যে এমপি হতে পারছি না, আমি হবে কিনা তো আমি জানি না, ফলে আমার যদি ইন্টারেস্ট নেই, তো আমি কোটি কোটি টাকা কেন এখানে খরচ করতে যাব? আমি ক্যাডার বাহিনী কেন পুষতে যাব? আমি কেন ভোট কাটতে যাব? এখানে আমার পার্সোনাল ইন্টারেস্ট যেহেতু নেই। হ্যাঁ, দলের জন্য প্রচার অভিযান হবে, ইলেকশন কমিশন যদি নিউট্রাল হয়, ইলেকশন প্রক্রিয়াটা, সিস্টেমটা যদি ফেয়ার হয়, যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিয়েছি। সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে, সরকারের উদ্যোগে কমন প্রজেকশন মিটিং হবে, নির্বাচনে কিছু আচরণ বিধি হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে ইলেকশন হবে, এবং প্রত্যেক দলের পক্ষে জনগণ ভোট দেবে, ভোটাররা।
ভোট শেষে ভোট গণনা হলে কোন দল কত পার্সেন্ট ভোট পেল, টোটাল কাস্টিং ভোটের কত পার্সেন্ট ভোট কোন দল পেল, ক দল এত পেল, খ এত পেল, গ এত পেল, এত পার্সেন্টেজ পেল। ভোট গণনার পরে অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ বাংলাদেশের 300 আসনের পার্লামেন্টে ওই সিটগুলো ওই পার্সেন্টেজ অনুযায়ী দলের মধ্যে ভাগ করা হবে। ঠিক আছে, আপনি এত পার্সেন্ট ভোট পেয়েছেন, 300 আসনের মধ্যে এত পার্সেন্ট অনুযায়ী, তাহলে আপনি এতটা আসন পাবেন। এতে হয় কি, প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। দেখেন, আমরা যখন ছোটবেলায় দেখছি ভোট টোট হতো, ভোটাররা ভোট দিয়ে আসলে যে প্রার্থী হেরে যেত তার ভোটটা হয়তো কাজে লাগে নাই। দেখা গেলো যে সে 5 ভোটে হেরে গেছে, 20 ভোটে হেরে গেছে, 100 ভোটে হেরে গেছে, বাড়ি এসে বলতে যে আমার ভোট পচে গেছে, ভোটটা পচে গেছে, তারপরে ভোট কাজে লাগে না। এখনো পার্লামেন্টে যে ইলেকশন সিস্টেম আছে, 1.5 লাখ ভোট পেয়ে আমি জিতে গেলাম, আর একটা আমার প্রতিদ্বন্দ্বী 1,49,000 পেল, সে লোকটা হেরে গেল, তাহলে এই 1,49,000 ভোটারের ভোটের কোনো মূল্য হলো না। আমি কথাটা বুঝাতে পারছি কিনা আপনাদের? এই ভোটারগুলোর মূল্যায়ন পিআর পদ্ধতিতে হবে, কারণ প্রত্যেকটি ভোট দলের অনুকূলে গিয়েছে, ব্যক্তির অনুকূলে যায়নি, এবং গণনা হয়েছে শতকরা হারে তার মধ্যে আসন বণ্টিত হয়েছে। তাহলে যদি কেউ 1% ভোটও পায়, 300 আসনের মধ্যে যদি টোটাল কাস্টিং ভোটের 1% ভোট যদি সে পায়, তাহলে সে 3টা আসন পাবে। আমি কথাটা বুঝতে পেরেছেন কিনা? 1% ভোট যদি কোনো একটা দল পায় টোটাল ভোটের, তাহলে সে 300-র মধ্যে 1% কত হয়? 3টা পাবে। এবং তাদের সুবিধা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্য হয় না, যে আমার মনোনয়ন দেন, আমি 5 কোটি দিয়ে দেবো, সব দোকান খুলে বসে থাকে দোকানদারের মতো, যাও সিট বিক্রি হবে, টাকা কে কত দেবা। টেন্ডার হয় না, নিলামে ওঠে না, ডাক ওঠে, নিলাম হইতে হইতে হাইয়েস্ট যে পায় তাদের দিয়ে দেয়, কিন্তু টাকা কিন্তু দলের নেতার পকেটে চলে গেল। এই পিআর পদ্ধতিতে যেহেতু ব্যক্তির ইন্টারেস্ট থাকে না, সেই যে মনোনয়ন বাণিজ্য হয় না, সন্ত্রাস, সহিংসতা, কালো টাকা, পেশি শক্তির প্রভাব থাকে না, প্রত্যেকটি ভোটারের কিন্তু যথাযথ মূল্যায়ন হয়।